72 ঘন্টা অনশন করেছি শুধুমাত্র একটা জিনিসের জন্য, আপনাদের যাতে বিবেকটা জাগ্রত হয় যে এখনো জুলাই শহীদ পরিবার এবং আহতদের মধ্যে জীবিত আছে। আপনারা যাতে জুলাইয়ের যে আত্মাহুতি, জুলাইয়ের যে সংগ্রাম, সেটা যাতে আবার রিমাইন্ড করেন। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার যে রাজু ভাস্কর্যের পাদদেশে কোনো আন্দোলন হয়েছে, কোনো অনশন হয়েছে, যেটাকে মিডিয়া ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। কোনো মেইনস্ট্রিম মিডিয়া সেখানে ছিল না। আমরা 3টা দিন অভুক্ত, কোনো রাজনৈতিক দলের নেতা সেখানে যায়নি। আমরা যখন রাজপথে ছিলাম, সংগ্রাম করেছি, তখন কি তারা দেশে ছিল? রাজপথে ছিল? এখন সংসদে আছে? আছে, কিন্তু আমরা এখনো রাজপথে আছি। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে। অনেক সুযোগ ছিল আমার দেখা করার, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে পারতাম, আমি করি নাই। কারো কোনো উপদেষ্টার সাথে আমি পার্সোনালি দেখা করিনি। কেন করি নাই? কারণ আমরা কখনো ক্রেডিট নিতে চাইনি। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা যদি 18 জুলাই না নামতো, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস ভিন্ন হতো। আমরা 37 জন শহীদ হয়েছি, পাবলিকে 12 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শহীদ আছে? তাহলে আমাদের ক্রেডিটকে ডিসক্রেডিট করা হয়েছে, আমরা তাও কিছু বলিনি। কিন্তু একটা বিষয় আমাদের কোনো আপোষ হবে না। আপনারা যার যার মতো করে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, নিজের স্বার্থ বুঝে নিয়েছেন, কিন্তু একটা জায়গায় অন্তত এক থাকেন। সেটা হচ্ছে যে আমূল পরিবর্তনের জন্য, যে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করার জন্য আমার এতগুলো ভাই শহীদ হয়েছে, এতগুলো ভাই পঙ্গু হয়েছে, সেই আত্মত্যাগের মূল্যায়নটা আপনারা যাতে করেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছে 1977, আর এটার প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণভোটের মধ্য দিয়ে কিন্তু এই বিএনপির জন্ম হয়েছে, এবং তার গণভোটের উদ্দেশ্য কি ছিল? হি ওয়াজ আ CMLA, ইট মিনস চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। একজন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর সে কখনোই রাষ্ট্রপতি হতে পারে না সাংবিধানিকভাবে। পারে? তাহলে একজন সামরিক আইন প্রণেতা, সামরিক নেতা, সে কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি হলো বা বাংলাদেশের জনগণের রাষ্ট্রের দায়িত্ব নিল? রেফারেন্ডাম, গণভোট। বাংলাদেশে এটাই ছিল প্রথম গণভোট, এবং এটা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া, এবং 98.9% মানুষ ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছিল। এবং সেকেন্ড রেফারেন্ডাম দিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ 1985-এ, 21 মার্চ। একই উদ্দেশ্য, যে সেও ছিল আপনার সেনাপ্রধান, সেও ছিল আপনার সামরিক প্রধান, তো সেও বৈধতা চেয়েছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, সুতরাং আমি গণভোট দিচ্ছি, আপনারা যদি বৈধতা দেন আমি ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না। এবং জনগণ তাকেও মোর দ্যান 80% ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছে। তাহলে প্রথম 2টা গণভোট হয়েছে কি জন্য? সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এবং এটা চলার পরে 90s এসে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা রাজনৈতিক ঐক্যমতে এসে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে 3য়বার যখন গণভোট হয়েছে, এটা কে করেছে? আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, এবং এটার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। তাহলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, তার অবশ্যই তার পিতামাতার গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করতে হবে। বেগম জিয়া তিনি 16 অ্যামেন্ডমেন্ট এনে
তিনি ক্ষমতার সংস্কারের বৈধতা চেয়েছিলেন। তিনি কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তারপর গণভোট দিয়েছেন। তাহলে আপনার সম্মানিতা মা বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য গণভোট দিয়ে আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এনেছেন। তাহলে এখন গণভোট মানতে আপনাদের সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে, একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে লাখো শহীদের রক্তে কেনা ৭১ যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা ২৪ কারো বাপের না। সুতরাং কোনো ছলচাতুরি চলবে না। অনেক দেখেছি আপনারা চরম আনকনস্টিটিউশনাল আনলফুল কাজ আপনারা পার্লামেন্টে করছেন। আপনারা রেফারেন্ডামকে ভয়ের অ্যাব ইস্যু বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনারা পার্লামেন্টকে সফরেন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। এই কথাগুলো আপনারা একান্তই গায়ের জোরে বলছেন, এটা করা চলবে না। আমার বিরোধী দলকে অতি আন্তরিকভাবে বলছি যে আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, কিন্তু এভাবে কাজ হবে না, এভাবে হবে না। আমরা অনশনরত অবস্থায় ৫ জন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমার সাথে দেখা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটাই কথা যে তারা শুনছে না। তা শুনছে না, তাহলে আমি কি করবো পার্লামেন্টে থেকে? আপনাদের রাজপথে ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনো মতেও তারা শুনবে না। তারা দলীয় এজেন্ডাকে, দলীয় মতের অভিপ্রায়কে ৭০% জনমানুষের অভিপ্রায়ের উপরে আস্থা দিয়েছে, অবস্থান করিয়েছে। 70% ইজ মোর দ্যান 51%, রাইট? এখানে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা বলি নাই, আমরা বলি নাই। এবং তারা এইভাবে ক্ষমতায় এসে আচ্ছা, একটু আমি 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 বলা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমি বলছি সেটা হচ্ছে যে তাদের যে দলীয় এজেন্ডা, সেটাকে তারা জনগণের পরম অভিপ্রায়ের উপরে গিয়ে তারা সেটাকে অবস্থান দিয়েছে। যেমন আপনি দেখেন 70% মানুষ গণরায় দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, এটা সেটেল ইস্যু। তারা ৯ মাস ঐক্যমত কমিশনে আলোচনা করেছে এবং তাদের আলোচনার পক্ষে জনমানুষ আছে কিনা সেটা জানার জন্যই তো গণভোট হয়েছে। তা গণভোট দিলেন, এখন মানতে অসুবিধা হচ্ছে কেন? কারণ আপনারা সেই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহাল রাখতে চান। আপনাদেরকে মনে না করিয়ে দিলে আমার গুনাহ হবে, ভুল হবে না, শুধু গুনাহ হবে। সেটা হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান নিজাইব সাহেব, তাদের সাথে কি করা হয়েছিল জাতি আমরা দেখি নাই? কি করা হয়েছিল? তারা ফুলমন্ত্রী ছিলেন না? তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে। আপনি ভুল বলছেন, ঝুলানো হয়েছে না? আপনাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কতটা জুলুম নির্যাতনের সয়েছেন এটা আমরা জানি, আপনাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে। ঠিক একই ঘটনা আপনাদের সাথে হবে যারা এখন সংসদে আছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা চাই না আপনাদের জানমাল পূর্বের মতো ক্ষতিগ্রস্ত হোক। আপনারা যদি এখনই সংবিধান সংস্কারের জন্য রাজপথে না নামেন, আপনাদেরকেও সাসপেন্ড করে দিবে, আপনাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে। আপনারা এখনই আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই জন্য আমি বলছি যে জুলাই সনদে কোনো আপোষ করবেন না। আমাদের দায়িত্ব ছিল, আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে আমাদের যার যার জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন। গত 17 বছর অনেক আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আজকে এখানে কথা বলছি। আমরা নিজেদের কোনো ক্রেডিট নেই না, দাবিও করি না। আমরা প্রাইভেট থেকে উপদেষ্টা হইতে চাই নাই, যাই নাই। কোথাও থেকে একটা কলঙ্কের দাগ আমাদের গায়ে লাগতে দেয়নি, আলহামদুলিল্লাহ। শুধু সত্য বলতে চাইছি, সত্য বলবো বলেই। এবং আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশের জনমানুষের ভবিষ্যতের তোয়াক্কা করেন, আপনারা অবশ্যই কোন দাড়ি, কমা, সেমিক্লোন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যেন বাস্তবায়ন করতে হবে। যদি একটা অর্ডিন্যান্স
এখান থেকে সরিয়ে ফেলে, আপনারা জানেন কথা অনেক চলে আসতেছে, আমি দুঃখিত, যে আপনার তারা কোন কমিশন অর্ডিন্যান্স কেন বাদ দিচ্ছে, তারা সুপ্রিম কোর্টের বিচারক সচিবালয় সংশোধনী অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা পুনরায় সেই পুনর্বহাল করতে চায় ফ্যাসিবাদী কাঠামো। তা আপনারা এই কাঠামোয় থাকলে তো রাজনীতি করতে পারবেন না, পরের বার কোনো সংসদ নির্বাচন করতে পারবেন না। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? এবং এই যে যে আপনার শেখ হাসিনা বলেছে যে আমি লেথাল ওয়েপন ইউজ করার অর্ডার দিয়ে দিয়েছি, এই একটা অর্ডারই এখন 2000 ভাই নাই। এটা চুপ্পুর সাথে বসেই মিটিং হয়েছে। আমি 10 সেকেন্ড, আর সেটা হচ্ছে যে তারা চুপ্পুকে এই জন্য সরাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে তারা প্রেসিডেন্ট চেঞ্জ করবে এবং নির্বাচনকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবার ক্ষমতায় থাকবে এবং আপনাদের নিশ্চিহ্ন করে ফেলবে, আমাদেরকেও করবে। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।